ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি উচ্চ মাধ্যমিকের যে এবিটি এর টেস্ট পেপারটি বেরিয়েছে সেই টেস্ট পেপারের AC 285 এই পেজটি তোমাদেরকে কমপ্লিট করে দেব, তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থেকো। আশা করছি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। আর আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আমি দেখতে পাচ্ছি আমাদের এই বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে ভিডিও অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমাদের কাছে অনুরোধ, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে আমাদের এই প্রচেষ্টা অনেক অনেক সাফল্য লাভ করবে, তাহলে ভালো লাগবে নতুন ভিডিও তৈরি করতে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। প্রথম প্রশ্ন ছিল, আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয়? এর উত্তর হবে আলেকজান্ডার ভন হামবোল্ড। দ্বিতীয় প্রশ্ন ছিল, বিবৃতি 1-এ পৃথিবীর সমস্ত মহাদেশীয় ভূখণ্ড আফ্রিকাকে বেষ্টন করে এক বিশাল অখণ্ড মহাদেশ রূপে অবস্থান করত, একে প্যানজিয়া বলে। বিবৃতি 2-এ ছিল, দেখো, আটলান্টিক মহাসাগরের দুই তীরবর্তী ভূভাগ বিশেষত দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার উপকূলকে খাঁজে খাঁজে জোড়া লাগানো যায়। এটির উত্তর হবে, দেখো, দুটি বিবৃতি সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। তারপরে দেখো পরের প্রশ্ন ছিল 3-এর দাগে, দেখো, আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণ কেবল মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পুঞ্জিত আকারে নিচের দিকে নেমে আসাকে কি বলে? এটি হয় পুঞ্জিত ক্ষয়। তারপরে দেখো 4-এর দাগে রয়েছে, হিমবাহ পর্বতের খাড়া ঢালের মধ্য দিয়ে নিচে নামার সময় বরফাবৃত পর্বতগাত্র এবং হিমবাহের মধ্যে যে ফাঁকের সৃষ্টি হয় তাকে কি বলে? এটি হবে বাকসুন্ড। আর যদি দুটোর মধ্যে না বলে একটার মধ্যে বলতো, অর্থাৎ পর্বতগাত্রের মধ্যে বা হিমবাহের মধ্যে যে ফাটলের সৃষ্টি হয় তাকে কি বলে, তখন তোমরা করতে ক্রেভাস। আর এটা যেহেতু বলছে পর্বতগাত্র এবং হিমবাহের মধ্যে, তাই হবে বাকসুন্ড। তারপরে দেখো, চুনাপাথরের গুহার মধ্যে স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট একসঙ্গে যুক্ত হয় তাকে কি বলে? এটি হবে পিলার বা স্তম্ভ। এরপরে দেখো 6-এর দাগে রয়েছে, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কাষ্ঠভূমিরূপে সঠিক বিন্যাসটি সাজাও বা সঠিক বিন্যাসটি উল্লেখ করো। দেখো, এটা হবে সিংহোল, তারপর ডোনাইল, তারপর উভালা, তারপরে পলজি। তারপর দেখো 7-এর দাগের কোশ্চেনটা ছিল, নিচের বিকল্পগুলির মধ্যে অধক্ষেপণের অন্তর্ভুক্ত নয়। দেখো অপশানগুলো দেওয়া আছে শিশির, কুয়াশা, তুষারপাত, তুহিন। তোমরা মনে রাখবে, শিশির, কুয়াশা, তুহিন তিনটেই কিন্তু অধক্ষেপণ নয়, ঠিক আছে? এই তিনটে অধক্ষেপণ অন্তর্ভুক্ত নয়, তুষারপাতটাই শুধু হবে অধক্ষেপণ। তাই কোশ্চেনটাই ভুল রয়েছে। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে অধক্ষেপণের অন্তর্ভুক্ত নয় বলছে, তিনটেই কিন্তু হবে, শিশির হবে, কুয়াশাও হবে, আর তুহিনও হবে। তারপরে দেখো, ভারতবর্ষ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে মাঝে মাঝে পরিচলন বৃষ্টিপাত হতে দেখা যায় কোন সময়ে? এটি হবে গ্রীষ্মকাল ও বর্ষাকালে। আর মাস যদি বলতে, তখন বলবে তোমরা মে থেকে সেপ্টেম্বর, এই মাস পর্যন্তই প্রধানত তোমার হচ্ছে যে মাঝে মাঝে পরিচলন বৃষ্টিপাত হতে দেখা যায়। দেখো, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যে পাহাড়ে বাধা পেয়ে চেরাপুঞ্জির মৌসুমী নামে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটায়, সেটি হবে বিয়ের অপশানটি খাসিয়া পাহাড়। তারপর 10-এর দাগে রয়েছে, দেখো, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে গঠন ও ভূমিরূপগতভাবে সমুদ্র তলদেশের ভূমিরূপের সঠিক পর্যায়ক্রমিক বিন্যাসটি হলো, এটি এর অপশানটি হবে মহীসোপান, তারপরে মহীঢাল, তারপরে গভীর সমুদ্রের সমভূমি, তারপরে সামুদ্রিক শৈলা, তারপরে গভীর সমুদ্রখাত। তারপরে দেখো 11-এর দাগে রয়েছে, সমুদ্রের জলে যে প্রকারের লবণ সবচেয়ে বেশি থাকে, এটি হবে সোডিয়াম ক্লোরাইড, তারপরে হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তারপর দেখো 12-এর দাগের প্রশ্ন রয়েছে, একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও আটলান্টিক মহাসাগর অপেক্ষা ভূমধ্যসাগরের জলে লবণতা বেশি হওয়ার কারণ? বলছে, দেখো, অধিক বাষ্পীভবন এবং মিষ্টি জলের স্বল্পতা বা স্বল্প প্রবাহ। তারপর দেখো 13-এর দাগের প্রশ্ন, সমুদ্রের জলের গড় উষ্ণতা কত? হিসাব মতো সমুদ্রের জলের গড় উষ্ণতা হয় 17.2 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু এখানে নেই, তোমরা এখানে 27 ডিগ্রি সেলসিয়াসটা করতে পারো। তারপরে দেখো, গভীরতা অনুসারে সামুদ্রিক অবক্ষেপের ক্রম বিন্যাস নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক? এটি এর অপশানটি ঠিক হবে, অর্থাৎ তটদেশীয় সঞ্চয়, তারপরে অগভীর সমুদ্রের সঞ্চয়, তারপরে গভীর সমুদ্রের সঞ্চয়, তারপরে সমুদ্রের গভীরতম অংশের সঞ্চয়। তারপরে দেখো 15-এর দাগের প্রশ্নটা রয়েছে, পাশাপাশি দুটি ভিন্ন প্রকৃতির বাস্তুতন্ত্র একটি অন্তর্বর্তী সংকীর্ণ অঞ্চলে মিশলে যে পরিবর্তনশীল মিশ্র বাস্তুতন্ত্র গড়ে ওঠে তাকে বলা হয় ইকোটোন, অর্থাৎ এর অপশানটি সঠিক হবে। এই ইকোটোন অঞ্চলে জীববৈচিত্র্যের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, এটাও তোমরা একটু দেখে রাখবে।
তারপর 16 দাগের প্রশ্ন রয়েছে দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় যে আকৃতির জনসংখ্যা পিরামিড দেখা যায় এটি হবে ঘণ্টা আকৃতির জনসংখ্যা পিরামিড। দেখো 17 দাগের প্রশ্নটি, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। দাবি এতে বলছে ভারতে প্রায় 60% পরিব্রাজন গ্রাম থেকে শহরে হওয়ায় শহরের আকার বৃদ্ধি পায়। কারণ বলছে দেখো, শহরাঞ্চলে শিক্ষা, চিকিৎসা, শিল্প, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ। এটি হবে সি। দাবি এ এবং কারণ দুটোই সঠিক এবং কারণ হলো দাবির সঠিক ব্যাখ্যা। তারপর দেখো 18 দাগের প্রশ্ন বলছে ভারত জনসংখ্যা বিবর্তন মডেলের কোন পর্যায়ে অবস্থান করছে। আগে আমরা যদিও দ্বিতীয় পর্যায়ে অবস্থান করতাম, বর্তমানে রয়েছে তৃতীয় পর্যায়ে। তারপর রয়েছে দেখো 19 দাগে, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে গাঙ্গীয় সমভূমি সর্বাধিক জনবসতিপূর্ণ অঞ্চল হিসাবে পরিগণিত হওয়ার সঠিক কারণ নয় বলছে। এটি হবে খনিজ কার্যাবলী। জনসংখ্যা বৃদ্ধি শুধুমাত্র ড্যাশ দ্বারা ঘটে না, এটি হবে ডি এর অপশান। জন্মহার ও মৃত্যুহার দুটোই কমেছে, দুটোই যদি কমে যায় তাহলে জনসংখ্যা বৃদ্ধি পাবে কি করে। তারপর দেখো রয়েছে 21 দাগে, সঠিক বিকল্পগুলি চয়ন করো। বিক্ষিপ্ত জনবসতি অবস্থানকে প্রভাবিত করে এমন কিছু কারণ হলো বন্ধুর ভূপ্রকৃতি, প্রতিকূল জলবায়ু, পশুপালন, নিরাপত্তা। এটা হবে এর অপশানটি। তারপর দেখো 22 দাগে রয়েছে জাতীয় রাজধানী যেমন নিউ দিল্লি, জেনিভা, ওয়াশিংটন ডিসি, লন্ডন, মস্কো, ক্যানবেরা এগুলো কোন শহরের শ্রেণীভুক্ত। এটা হবে প্রশাসনিক শহর। তারপর 23 দাগে রয়েছে দেখো, দুটি রাস্তা যদি সমকোণে মিলিত হয় তখন কি আকৃতির বসতি হয়। তখন এল আকৃতির বসতি হয়, আবার টি আকৃতিরও বসতি হয়। তাই এই দুটোই কিন্তু ঠিক, তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো। তারপর দেখো 24 দাগের কোশ্চেনটি রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক। এটা সাংস্কৃতিক সমস্যা হবে জ্ঞান বিজ্ঞানের সুযোগ কম। সামাজিক সমস্যা হবে ধর্ম, ভাষা, জাতিগত সমস্যা থাকে। অভিবাসনগত সমস্যা হবে বিভিন্ন কারণে অন্যত্র চলে যাওয়া। অর্থনৈতিক সমস্যা হবে জীবিকার বৈচিত্র্য তেমন না থাকা, অর্থাৎ এর অপশানটি সঠিক হবে। তারপর দেখো 25 দাগে রয়েছে ভারতীয় আদমশুমারি অনুযায়ী গ্রামীণ বসতির সূচকগুলির মধ্যে যেটি সঠিক নয় তা হলো এই যে ডি এর অপশানটি হবে পৌর নিগম, নোটিফাইড এরিয়া অথরিটি থাকবে, এই অপশানটি হবে। তারপর দেখো পার্ট সিতে রয়েছে ভারতের 4টি সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হলো, এটি এর অপশানটি হবে দিল্লি, চণ্ডীগড়, পুদুচেরি, দমনদিউ। তারপর দেখো 27 দাগের প্রশ্নটি ছিল 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের যে রাজ্যে জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি ঘটেছে, এটি হবে নাগাল্যান্ড। তারপর দেখো 28 দাগের কোশ্চেনটি ছিল বৃষ্টির জল সংরক্ষণে ভারতের এই যে তামিলনাড়ু রাজ্য যে এগিয়ে রয়েছে, এটা কত সালে বৃষ্টির জল সংরক্ষণের পরিকল্পনা করেছিল এই রাজ্যটি? 2003 সালে। তারপর রয়েছে 29 দাগে দেখো জলবিভাজিকা উন্নয়নের উদ্দেশ্যের সঙ্গে নিচের যে বিকল্পটির মিল নেই সেটি হবে জলবিদ্যুৎ উৎপাদন, আর বাদবাকিগুলোই কিন্তু জলবিভাজিকা ব্যবস্থাপনার উদ্দেশ্য, এটা মাথায় রেখো। তাই এটা হবে জলবিদ্যুৎ উৎপাদন। তাহলে দেখো 30 দাগেরটা হবে এই যে এয়ার ইন্ডিয়া হবে আন্তর্জাতিক বিমান চলাচল, ইন্ডিয়ান এয়ারলাইন্স হবে আভ্যন্তরীণ প্রয়োজনীয় বিমান চলাচল, তারপরে পবনহংস হবে হেলিকপ্টার সার্ভিস, আর বায়ুদূত হবে দুর্গম অঞ্চলের বিমান চলাচল। অর্থাৎ এখানে দেখো অপশানটা রয়েছে সি এর অপশানটি সঠিক হবে। এ দেখো সি এর অপশানটি সঠিক হবে। 30 দাগে রয়েছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ভারতের কোথায় অবস্থিত? এটি হবে মহারাষ্ট্রের ট্রম্বেতে। 32 দাগে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে কোন অপ্রচলিত শক্তি উৎপাদনে ভারত বিশ্বে প্রথম স্থান অধিকার করে? এটা হবে সৌরশক্তি। তারপর দেখো 33 দাগে রয়েছে অপারেশন ফ্লাড, এটা হচ্ছে দুগ্ধ উৎপাদনের সঙ্গে জড়িত। তারপর 34 দাগে রয়েছে দেখো শস্য প্রগাঢ়তা নির্ণয়ের সূত্রটি কি? এখানে রয়েছে দেখো মোট চাষের জমি ডিফারেন্স প্রকৃত চাষের জমি ইন্টু 100, এটা কিন্তু ঠিক নেই, এটা উত্তরটা হবে মোট চাষের জমি ডিভাইডেড বাই নিট বীজ বপনযোগ্য জমি বা প্রকৃত চাষের জমি ইন্টু 100, তাই এটা কিন্তু ডিভাইডেড বাই থাকবে, এটা মাথায় রেখো কিন্তু। তারপর দেখো রয়েছে 35 দাগে যখন কোনো দেশ থেকে দ্রব্য ক্রয় করার পর পুনরায় অন্য দেশে তা বিক্রি করে তাকে কী বলে? পুনররপ্তানি বাণিজ্য, অর্থাৎ বি এর অপশানটি সঠিক হবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল অপশানটি ক্লিক করবে যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশান পেতে পারো। এবং তোমাদের কাছে আমার অনুরোধ রইল তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করো যাতে তারাও এই পেজগুলো কমপ্লিট করতে পারে এবং আমাদের চ্যানেলটি আরও গ্রো করতে পারে, তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিও। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।
তোমাদের গুরুত্বপূর্ণ এই এবিটি টেস্ট পেপারটি আস্তে আস্তে কমপ্লিট করে দেবো। তাই আমাদের এই বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে